শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কাজল স্যার। বরাবরই আমরা নিয়মিতভাবে যে অনলাইন ভিত্তিক ক্লাসগুলো দিয়ে থাকি তারই ধারাবাহিক অংশ হিসাবে আজকেও যে একটা নতুন ক্লাস তোমাদেরকে দিব সেটা হলো রসায়ন প্রথম পত্রের উপর। আপনারা সবাই জানেন আমরা ক্রমান্বয়ে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই আলোচনা করে থাকি। আজকেও আমি প্রথম পত্র আলোচনা করব, কারণ এর আগের ক্লাসটা আমার দ্বিতীয় পত্রের উপর ছিল। তো প্রথম পত্রে আমি যে অংশটা শুরু করছিলাম একদম প্রথম থেকে, প্রথমেই আমি রাসায়নিক পরিবর্তন অর্থাৎ চতুর্থ অধ্যায়ের গ্রিন কেমিস্ট্রি নিয়ে কথা বলছিলাম। তো আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হলো বিক্রিয়ার গতি, বিক্রিয়ার হার ধ্রুবক এবং বিক্রিয়ার ক্রম। এই তিনটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। শিক্ষার্থীরা আপনারা আশা করি আমার সাথে থাকবেন। তো আমি প্রথমে বিক্রিয়ার গতিতে নিয়ে আলোচনা করি। আসলে আমরা গতিবেগ বা গতি শব্দটার সাথে অনেক বেশি পরিচিত, কেননা আমরা ফিজিক্সেও এর সাথে অনেক সংজ্ঞা আমরা পড়ছি। তো যাই হোক, আমরা সচরাচর গতি মানে কী বুঝি বা গতিবেগ মানে কী বুঝি? কোনো একটা বস্তুর যখন সময়ের পরিবর্তনের সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন ঘটে তখন ব্যাপারটাকে আমরা বলে থাকি আসলে গতিবেগ, অর্থাৎ প্রতি একক সময়ে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন। কিন্তু রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে একজ্যাক্টলি বিক্রিয়ার গতি এই সংজ্ঞাটা হয় না। এখানে বিক্রিয়ার গতি মানে বোঝানো হয় কীভাবে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন ঘটে কিংবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়, এই ব্যাপারগুলো নিয়ে গতিবেগটা সম্পর্কিত। তো আমি যদি রাসায়নিক বিক্রিয়ার গতি বা হার কি, রেট অফ রিঅ্যাকশন, এইগুলার সংজ্ঞা যদি বলি তাহলে আমি একটু আপনাদের বোঝার সুবিধাতে এখানে একটা শব্দ লিখি, সেটা হলো একক সময়ে। কয়েকটা শব্দ আপনারা একটু মনে রাখবেন। একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন। আমি এখানে দুটা শব্দ লিখলাম, সেটা হলো যে কোনো রাসায়নিক বিক্রিয়ার প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রার যে হ্রাস ঘটে কিংবা উৎপাদের ঘনমাত্রার যে বৃদ্ধি ঘটে তাকেই মূলত বলা হয় বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হার। এখন ধরলাম এ একটি বিক্রিয়ক এবং বি হয় উৎপাদ। আমরা একটু গাণিতিক বিক্রিয়ার জন্য এই কথাগুলো বলা। আপনারা জানেন যে কোনো একটা বিক্রিয়ক যখন আমরা এক্সপোর্ট করি তখন ওই বিক্রিয়কে সর্বোচ্চ পরিমাণ আমরা ইউজ করি। সেটা যেমন আমরা 10 কেজি হতে পারে, 5 কেজি হতে পারে বা 100 কেজি হতে পারে। ধরলাম আমি এটা 100 কেজি বিক্রিয়ার মধ্যে দিলাম, কিন্তু দেওয়ার পরে এই সময়ে অর্থাৎ সময়টা আমরা শূন্যও বলতে পারি, অর্থাৎ আমরা সময়ের কোনো পরিবর্তন হয় না। ওই সময়ে সাথে সাথে কিন্তু কোনো প্রোডাক্ট আমরা পাচ্ছি না, অর্থাৎ বিক্রিয়ক দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা উৎপাদ পাবো তা না। অর্থাৎ এটা একটু সময় লাগবে, সেটা 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা এরকম হতে পারে। এখন সময়ের বৃদ্ধির সাথে সাথে ধরলাম আমরা এই সময়টা আবার ধরেন 1 ঘন্টা, 1 আওয়ার, 1 ঘন্টা পরে দেখা যাবে এই বি এর ক্ষেত্রে অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা কিছুটা বৃদ্ধি পেল। সাপোজ ধরলাম এখানে সেটা 10 কেজি হলো। এখন এই 10 কেজি হওয়ার অর্থটা কি? দেখা যাবে সেটা বিক্রিয়ক থেকে সেই পরিমাণ অংশ বা সেই পরিমাণটা কমে যাবে। অর্থাৎ আমার এখানে বিক্রিয়ক যেটা 100 কেজি ছিল সেটা 1 ঘন্টা পরে দেখা যাবে সেটা কমে গেল। এখন কতটুকু কমলো? 100 বিয়োগ 10 ইকুয়াল টু 90 কেজি। তাহলে এই যে পরিমাণটা আমরা পেলাম, অর্থাৎ 1 ঘন্টা পরে বিক্রিয়ক আছে 90 কেজি পরিমাণ আর উৎপাদ হলো 10 কেজি। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হলো
এখানে বিক্রিয়কের ঘনমাত্রা বা পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ এখানে এই পরিমাণটা আস্তে আস্তে ডাউন হচ্ছে, কিন্তু সময়ের বৃদ্ধির সাথে সাথে এই উৎপাদের ঘনমাত্রাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটা এখন 10 কেজি আছে, 2 ঘন্টা পরে 3 ঘন্টা পরে সেটা 20 কেজি হতে পারে, বা 30 কেজি 100 কেজি, এইভাবে কিন্তু চলবে। তো এই যে প্রসেস, তাহলে এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি, সময়ের বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করে। এখন এই হ্রাসের পরিমাণ বা হ্রাসের পার্থক্য, কী পরিমাণ হ্রাস পেল বা উৎপাদের ক্ষেত্রে কী পরিমাণ ঘনমাত্রা বৃদ্ধি পেল, এগুলো যখন আমরা এসব করব সময়ের সাথে সাথে সেই পরিমাণটা হবে আসলে বিক্রিয়ার গতি। তো আমি যদি একটু লিখি, যেমন বিক্রিয়ার হার, এটা সমান আমরা লিখতে পারবো, এখানে হবে ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়। খুব সহজ একটা জিনিস মানে মনে রাখার জন্য আমরা এভাবে লিখি, সেটা হবে বিক্রিয়ার হার, মানে আমরা বুঝবো এভাবে, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়, অর্থাৎ প্রতি একক সময়ে ঘনমাত্রার যে পরিবর্তন সেটাই মূলত বিক্রিয়ার হার। তবে বিক্রিয়কের ক্ষেত্রে ওই ঘনমাত্রাটা হ্রাস পাবে আর উৎপাদের ক্ষেত্রে ঘনমাত্রাটা বৃদ্ধি পাবে। এখন এই ব্যাপারটাকে আমরা একটু গাণিতিকভাবে ব্যাখ্যা করি। আমরা এই বিক্রিয়াটাকে কি ইউজ করতে পারবো, অসুবিধা নেই। আমরা ধরলাম যে এটা, এই যে বিক্রিয়াটা A to B, অর্থাৎ A এখানে বিক্রিয়ক, B উৎপাদ, যখন সময়টা T1, অর্থাৎ প্রারম্ভিক সময়টা আমরা T1 ধরে নিলাম, এই ক্ষেত্রে বিক্রিয়কের ঘনমাত্রা C1, এবং ওই সময়ে সাথে সাথে কিন্তু উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়। উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য একটু সময়ের প্রয়োজন হয়। এখন আমরা উৎপাদের ঘনমাত্রাটা হিসাব করব। বললাম উৎপাদের প্রাথমিক ঘনমাত্রা হলো 100। এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে, অর্থাৎ যখন সময়টা T2 হয়, তখন ধরা গেল এর বিক্রিয়কের ক্ষেত্রে তার ঘনমাত্রাটা C2 হয় এবং বি এর জন্য ঘনমাত্রাটা X2 হয়। এগুলো আমাদের বোঝার সুবিধাতে আমরা করলাম। এখন যেহেতু বিক্রিয়ার হারটা বের করব, তো এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা অংশকে হিসাব করব। যেমন আপনি এখানে ধরতে পারেন এই অংশটাকে আমি এখানে কভার করলাম, অর্থাৎ আমরা শুধুমাত্র বিক্রিয়কের জন্য যদি হিসাব করি তাহলে কেমন হয়। তো এখানে আমরা যদি একটু হিসাব করি, সময়ের পার্থক্যটা বের করি। সময়ের পার্থক্য, এখানে প্রাথমিক সময়, এটা দ্বিতীয় সময়, সুতরাং সময়ের পার্থক্য আমরা যদি করবো ডেল টি সমান T2 মাইনাস T1, এবং এই ঘনমাত্রার পার্থক্য যদি বের করি সেটা হবে ডেল সি সমান C1 মাইনাস C2। এখন আপনাদের এখানে মনে প্রশ্ন হতে পারে, স্যার এখানে কেন T2 হলো, এখানে T1 কেন হলো? আপনারা জানেন ধারাবাহিকভাবে কিন্তু বিক্রিয়ার সময়টা বাড়বে। তো সুতরাং সময় যেহেতু বাড়ে, সুতরাং শেষ যে সময়টা সেটা কিন্তু বড় হয়। তো প্রাইমারি আওয়ারটা আপনার কখনো কাউন্টে আসবে না, কারণ এটা আপনার বিক্রিয়াটা 1 সেকেন্ড থেকে কিন্তু কাউন্ট করা যেতে পারে। আর বিক্রিয়াটা মনে করেন 10 ঘন্টা চলার পরে বিক্রিয়াটা থেমে গেল, তাহলে এই ক্ষেত্রে T2টা অবশ্যই বড়। এই জন্য আমরা এখানে T2টাকে আগেই নিব, এই জন্য T2 মাইনাস T1, তার সময়ের পার্থক্যটা। এরপর আসলে এখানে ডেল সি মানে হলো ঘনমাত্রার পার্থক্য। তো এই ঘনমাত্রার যে পরিবর্তন সেটা আমরা শুধুমাত্র বিক্রিয়কের জন্য কাউন্ট করতেছি এখানে। তো সুতরাং C1 মাইনাস C2 কেন? কারণ বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা হয় সর্বোচ্চ এবং বিক্রিয়ার সাম্যাবস্থা পৌঁছার পরে বা T2 সময়ে কিন্তু সেই ঘনমাত্রাটা কমে যায়। তো যে জন্য আমরা C1 থেকে C2 বিয়োগ করব। এখন C1 থেকে C2 যে বিয়োগ, সেটাকে আমরা এখানে বলতেছি ঘনমাত্রার পরিবর্তন। এখন আপনি যদি সেটা উৎপাদের ক্ষেত্রে কাউন্ট করেন, যেমন আমি এই ক্ষেত্রে যদি সেটা কাউন্ট করি, তো তখন আমার ডেল এক্স ইকুয়াল টু হবে X2 মাইনাস X1। এখন এটা কেন হলো? কারণ 5 মিনিটে একটা বিক্রিয়ক যে পরিমাণ উৎপাদে পরিণত হবে, 10 মিনিট পরে কিন্তু আরো বেশি পরিমাণে কি উৎপাদে পরিণত হবে। এই জন্য পরিবর্তিত যে ঘনমাত্রা সেটা কিন্তু বেশি হয়। তো এই ক্ষেত্রে আমরা
x2 থেকে x1 বিয়োগ করবো। তার এই পরিমাণটা হলো আসলে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন। তাহলে সেক্ষেত্রে আপনাদের আমি এখানে বোঝার সুবিধাতে তিনটা বিষয় বের করলাম। এক হলো সময়ের পার্থক্য, সেটা হলো T2 মাইনাস T1। দ্বিতীয়ত হলো বিক্রিয়কের ক্ষেত্রে ঘনমাত্রার পরিবর্তন C1 মাইনাস C2, আর উৎপাদের ক্ষেত্রে ঘনমাত্রার পরিবর্তন হবে x2 মাইনাস x1। তবে এখানে একটা কথা একটু আগেও আমি বলছি, সেটা হলো বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু হ্রাস পায়, উৎপাদের ঘনমাত্রা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পায়। তো সুতরাং আমরা এটা মনে রাখবো। এখন আমরা যদি বিক্রিয়ার হার বের করি, সুতরাং বিক্রিয়ার হার, তো বিক্রিয়ার হার সমান আমি বলছি ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়। আমরা প্রথমে যদি বিক্রিয়কের জন্য হিসাব করি, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন হলো ডেল সি ডিভাইডেড বাই আমার সময়টা হলো ডেল টি। এখানে আরও একটা প্রশ্ন রয়ে যায়, সেটা হলো বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু হ্রাস পায়, তো এই জন্য আপনি এখানে অবশ্যই মাইনাস ব্যবহার করবেন। এখন আমি আপনাদের জন্য একটু মার্ক করে রাখি, বিক্রিয়ার হারের ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাইনাস ডেল সি বাই ডেল টি। এখানে অবশ্যই মাইনাস দিতে হবে, কারণ বিক্রিয়কের ক্ষেত্রে ঘনমাত্রা হ্রাস পায়। আমরা যদি উৎপাদের জন্য কাজটা করি তখন কি হয়, উৎপাদের ক্ষেত্রে বিক্রিয়ার হার সমান উৎপাদের যে ঘনমাত্রার পরিবর্তন, আমরা এখানে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন পেলাম ডেল এক্স, তো ডেল এক্স ডিভাইডেড বাই ডেল টি। এটা হলো সময়ের বৃদ্ধির সাথে সাথে উৎপাদের ঘনমাত্রার যে পরিবর্তন। এখন উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন এখানে কিন্তু কখনো মাইনাস আসবে না, কারণ সময়ের বৃদ্ধির সাথে সাথে উৎপাদের ঘনমাত্রা কিন্তু গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাবে। এটা আমরা একটু কষ্ট করে সবাই মনে রাখবো। সুতরাং আমরা দুই ক্ষেত্রে বিক্রিয়ার হার আশা করি বের করতে পারবো, একটা হলো বিক্রিয়কের ক্ষেত্রে, আরেকটা উৎপাদের ক্ষেত্রে। তো বিক্রিয়কের ক্ষেত্রে সেটা হবে মাইনাস ডেল সি বাই ডেল টি, আর উৎপাদের ক্ষেত্রে হবে ডেল এক্স বাই ডেল। তো এই গেল আমার বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হার, অর্থাৎ খুব সহজে আপনি সেটা কিভাবে বের করবেন। এখন আপনাদের আমি একক সম্পর্কে একটু কথা বললাম। একক, এখন বিক্রিয়ার গতির এককটা কি হবে? এখন বিক্রিয়ার হারের বা গতির একক ক্ষেত্রে আমরা যেটা বের করলাম ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়। সুতরাং বিক্রিয়ার হার সমান, একটু খেয়াল করেন, আমরা এখানে উপরে ছিল ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ছিল সময়। তো আমরা ঘনমাত্রার যে একক, ঘনমাত্রার একক হয় মোল পার লিটার। আমরা সবাই জানি ঘনমাত্রার একক হয় মোল পার লিটার, এবং এখানে সময়ের একক হবে সেকেন্ড। তো এটা যদি আমরা এভাবে লিখি মোল পার লিটার পার সেকেন্ড, তো এইটাই হলো আসলে বিক্রিয়ার হারের একক। বিক্রিয়ার হারের একক কি, তাহলে আমরা ইজিলি মনে রাখতে পারবো মোল পার লিটার পার সেকেন্ড। তো এই গেল আমার একক। এখন আমি একটু এটার একটা লেখচিত্রের সাহায্যে আমরা বিক্রিয়ার গতিটাকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করি।
এটা খুব সহজ একটা লেখচিত্র বলা যায়। আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। সেটা হলো কি, আমার এই গ্রাফটা হচ্ছে মূলত সময় বনাম ঘনমাত্রা, অর্থাৎ ঘনমাত্রার সাথে যে সময়ের সম্পর্ক সেটা। এখন আমরা সচরাচর যে কোনো একটা বৃত্তে যখন চিন্তা করি, যেমন A to B, আমি এই বৃত্তটা চিন্তা করলাম, আপনারা সবাই জানেন সময়ের বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ আপনারা এখানে এক অক্ষ বরাবর আমি যে সময় দিলাম, যে বাম থেকে ডান দিকে গেলে সময়ের মানটা আস্তে আস্তে বাড়বে, আর এখানে ঘনমাত্রা উপর থেকে নিচে গেলে ঘনমাত্রাটা বাড়বে। এখন আমরা জানি প্রতিবারই, অর্থাৎ বিক্রিয়কের ক্ষেত্রে এখানে একটা রেখা দেখতে পাচ্ছেন, আবার এই উৎপাদের জন্য আরেকটা রেখা দেখতে পাচ্ছেন। এখন দুইটা রেখা দুই রকম কেন? প্রথম রেখার ক্ষেত্রে আসি, যেমন এটা আমার এই যে মানটা, এইটা হবে যেহেতু ঘনমাত্রা নির্দেশ করে ওয়েভ, এটা ঘনমাত্রার সর্বোচ্চ মান, এই পয়েন্টটা হচ্ছে ঘনমাত্রার সর্বোচ্চ মান। অর্থাৎ একটা বিক্রিয়কের বা একটা বিক্রিয়ার ক্ষেত্রে আপনি যেই পরিমাণ বিক্রিয়ক ব্যবহার করবেন সেটা 100 টনও হতে পারে, তাহলে ওই ঘনমাত্রাটা আমরা সর্বোচ্চ পরিমাণ ধরলাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টে। এখন যখন ওই বিক্রিয়াতে সময় বৃদ্ধি পাবে তখন কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা গ্র্যাজুয়ালি কমতে থাকে, যে জন্য আপনি দেখতে পাচ্ছেন এই রেখাটার মানটা আস্তে আস্তে কিন্তু কমতেছে। কখন? যখন এদিকে সময়ের মানটা ধীরে ধীরে বাড়তেছে, অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে আমার বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু উৎপাদের ক্ষেত্রে তার বিপরীত ক্রিয়াটা ঘটে। কারণ সময় যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বাড়বে। তো যে জন্য দেখেন সময়ের বৃদ্ধির সাথে সাথে আমার কিন্তু উৎপাদের পরিমাণটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো এই জন্য আমরা এই যে দুইটা রেখা পেলাম, এই রেখা দুটো কিন্তু বিপরীত অবস্থা, অর্থাৎ সময়ের বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে হ্রাস পায় আর উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পায়। তাহলে এই হলো তার গ্রাফটা। এখন এই বৃদ্ধির পরিমাণ বা হ্রাসের পরিমাণ যেটা, অর্থাৎ আমরা যেটা ΔX বললাম বা ΔC বললাম, সেটা কীভাবে বের করব? আসলে আপনারা সবাই একটা জিনিস জানেন, আমরা ঢাল বের করে থাকি। এখানেও সেম কাজ, আমরা কিন্তু ডাল দিয়ে কাজটা করতে পারবো। সেটা হলো আমরা একটা পয়েন্ট নিই, এই যে গ্রাফগুলো দেখি, আমরা এখানে যদি একটা স্পর্শক নিয়ে নিই, এখন এই স্পর্শক বরাবর আপনি চাইলে একটা পয়েন্ট নিতে পারেন। এটা পয়েন্টের জন্য আপনি কাজটা করতে পারেন, ইজি ব্যাপার। আমরা এই যে স্পর্শক দিলাম, এই বরাবর এই অংশটা আমরা এখানে ঢাল হিসেবে দেবো। এখন এই ডালটা হবে মূলত dx dt, কারণ হচ্ছে কি এটা উৎপাদের জন্য। আবার আপনি যদি এটার জন্য একটা করেন, এখানেও করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনার এখানে মানটা সে ডালটা হয় এই ডালটাকে ইউজ করতে পারেন। এখন এই ডালটা হবে -dc of dt, এই দুটো ডাল। এখন এই ডাল কীভাবে বের করে সেটা আসলে অনেকেরই প্রবলেম হয়। তো এই ক্ষেত্রে আমি আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে গ্রাফের মধ্যে, এটা গ্রাফ দিয়ে খুব সহজেই করা যায়। তো ডাল যেটা আমরা করে থাকি সেটা হলো আমরা গ্রাফের চিত্রটাকে উপস্থাপন করার পরে দুইটা কাজ করব। একটা হলো কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তো সেটা আমরা কীভাবে বের করে আমি আপনাদের সুবিধার্থে ক্লাসের মাঝখানে একটু ব্যবহার করি। সেটা হলো কি, আমরা গ্রাফের সচরাচর এইভাবে কিন্তু রেখাগুলো দেখি। এখন এখানে আপনি যখন এইভাবে একটা রেখা অঙ্কন করলেন, তখন কিন্তু একটা জিনিস আপনি খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই রেখাটা এমন একটা পয়েন্ট বের করবেন যে পয়েন্টটা এই যে প্লাস চিহ্নের মতো অংশে বরাবরই ছেদ করে দেয়, যেটা সেটা এখানে হতে পারে। আপনার আরেকটা পয়েন্ট বের করলাম, সেটা মনে করেন এখানে, তাহলে এই অংশটাকে যদি আপনি হিসাব করেন, এই অংশটাই হবে কি মূলত ঢাল, অর্থাৎ এই অক্ষের সাপেক্ষে বা এই স্পর্শকের সাপেক্ষে। তো এই ক্ষেত্রে আপনাকে দুটো কাজ করবেন, কুটির মান এবং ভুজের মানগুলো বের করবেন। তো আমরা জানি ডাল সমান হচ্ছে কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তো এখান থেকে মূলত ডালটা বের করা। তো এটা হচ্ছে মোটামুটি আপনার রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রা বনাম সময়ের লেখচিত্র। তো শিক্ষার্থীরা, আমি মূলত আপনাদের বেসিকের জন্য এই বিষয়গুলো বললাম, আপনারা যদি একটু বাসায় পড়েন এটা ভালো হবে। তো এখন আমি প্রথম যে অংশটা আমি এখানে বিক্রিয়ার গতিটা শেষ করলাম। এখন আমরা একটু বিক্রিয়ার হার নিয়ে কথা বলবো, হার ধ্রুবক নিয়ে কথা বলবো।
তো আপনাদের এই অধ্যায়ে কিন্তু আরও দুটো অংশ আছে, যেমন গড় বিক্রিয়ার হার কিংবা তাৎক্ষণিক বিক্রিয়া। এগুলো সহজ ব্যাপার, আমি একটু তারপর বলে নিই। আপনারা যদি মনে করেন যে দুটো দরকার আছে, তাহলে আপনারা প্রশ্ন করে নিতে পারেন। সেটা হলো কি, যে কোনো একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, যে কোনো একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয় বা বিক্রিয়কজাত যে কোনো একটি পদার্থের ঘনমাত্রার যে পরিবর্তন, ঘনমাত্রার পরিবর্তন এবং ওই সময়ের ব্যবধানের যে অনুপাত, সেটাই মূলত রাসায়নিক বিক্রিয়ার গড় বিক্রিয়ার হার। আরেকটা আছে আপনাদের তাৎক্ষণিক বিক্রিয়া। আপনাদের তাৎক্ষণিক বিক্রিয়া বা তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক বেগ, এগুলো আপনারা পড়ছেন। তাৎক্ষণিক বলতে নির্দিষ্ট সময়ে না বলে বিক্রিয়ার যে কোনো মুহূর্তে হতে পারে সেটা, অর্থাৎ একটা বিক্রিয়া চলাকালীন সময় যে কোনো মুহূর্তে যদি আমরা বিক্রিয়ার হারটা বের করি, সেটা মূলত তাৎক্ষণিক বিক্রিয়ার হার। তো এইগুলো আমাদের তাৎক্ষণিক বিক্রিয়ার হার। এখন আমরা যেটা আমি আলোচনা করবো সেটা হলো হার ধ্রুবক। এখন এই বিক্রিয়ার হার ধ্রুবক বের করার ক্ষেত্রে আমরা একটা রুলস বলতে পারি বা একটা সূত্রের মতো বলতে পারি, যেটা দিয়ে আসলে অনেক সুন্দর একটা বের করা যায়। সেটা হলো কি, যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার হার বা গতিবেগ ওই বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রার সমানুপাতিক হয়। প্রারম্ভিক ঘনমাত্রা তার ঘাতের সমানুপাতিক হয়। তো বিষয়টা কেমন, যেমন মনে করেন আমি এখানে A to B একটা বিক্রিয়া লিখলাম, তাহলে এই বিক্রিয়ার হার কি হয়? বললাম আমরা dx dt অথবা d dt of x, এটা তার ঘনমাত্রা c of মনে করেন a। এই বিক্রিয়ার হারটা বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার ঘাতের সমান। এখানে যেহেতু তার কোনো পাওয়ার নেই বা একক সংখ্যা, এই জন্য আমরা এখানে 1 লিখলাম। আর যদি এখানে 2 হতো তাহলে এখানে স্কয়ার হতো। তো আমরা এগুলো না বলে এখানে একটা শর্ট কাজ করে এখানে একটা n মোল দিলাম, এখানে একটা n ধরলাম। তাহলে এটা অনেকটা একটা সূত্রের মতো। সেটা যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রা, এখানে সি দিয়ে আমি ঘনমাত্রা বোঝাচ্ছি, বিক্রিয়কের ঘনমাত্রা তার ঘাতের কি হয় সমানুপাতিক। এখন এটাকে আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে আসলে কি হয়? তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন, আমি যদি এখানে 1 ইউজ করি তাহলে এখানে অবশ্যই 1 হবে। আর আপনি যদি একাধিক বিক্রিয়ক ইউজ করেন, যেমন মনে করেন a plus b = c, এই ধরনের একটা বিক্রিয়া করলেন, তো এখানে যেহেতু একাধিক বিক্রিয়ক আছে এবং তাদের ঘাতগুলো যদি আমরা হিসাব করি, তাহলে সো এটা হয় d dt of x proportional to c স্কয়ার। এখানে আমি a b এই সমস্ত কিছু লিখলাম না, এখানে স্কয়ার দিলাম, কারণ এখানে যদি দুইটা বিক্রিয়ক আছে, দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর সেটা নির্ভর করবে। এখন এই বিষয়টার ক্ষেত্রে আমরা একটু যদি গাণিতিক ব্যাখ্যাতে নিয়ে আসি, তখন বিক্রিয়ার হার ধ্রুবকটা বের হবে। সেটা হলো কি, আমরা এটাকে একটু সাপোজ ভেঙে লিখলাম। দেখেন dx dt সমান আমি এখানে লিখলাম k of ca। এখন আমরা ধরলাম এই বিক্রিয়াতে c যেটা, অর্থাৎ ঘনমাত্রা যেটা, সেটা হলো 1 মোল পার লিটার। এই সমীকরণের জন্য, 1 নম্বর সমীকরণের জন্য আমরা ধরলাম যে এখানে যে বিক্রিয়কটা আমরা ব্যবহার করি তার ঘনমাত্রা হলো 1 মোল পার লিটার। এখন এই ঘনমাত্রাটা যদি আমরা এখানে বসাই, তাহলে মূল সমীকরণটা অর্থাৎ 1 নম্বর সমীকরণের ফরম্যাটটা হবে d dt of x = k। তারপরে আপনি বুঝতে পারছেন আশা করি যে কোনো একটা বিক্রিয়াকে ঘনমাত্রা যখন 1 মোল পার লিটার হবে, তখন তার যে মান, যে এখানে আমরা একটা মান পাবো, সেই মানটাই হবে মূলত বিক্রিয়ার হার ধ্রুবক। অর্থাৎ আমরা খুব সহজ কথায় যদি একদম বলে থাকি, এটা হলো কি 1 মোল পার লিটার ঘনমাত্রা বিশিষ্ট যে কোনো আমি আবার বলতেছি 1 মোল পার লিটার ঘনমাত্রা বিশিষ্ট যে কোনো রাসায়নিক বিক্রিয়কের ক্ষেত্রে যে মানটা হবে সেটা হবে তার বিক্রিয়ার হার ধ্রুবক। বা আরও সহজ কথা যদি বলি, কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি প্রত্যেকটা বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোল পার লিটার হয়,
তাহলে তার হারকে বলা হবে মূলত বিক্রিয়ার হার ধ্রুবক। আমরা একটু মনে রাখবো সবাই, এটা হচ্ছে কোনো রাসায়নিক, আবার বলি আমি একটু আপনাদের সুবিধার্থে, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় প্রত্যেকটি বিক্রিয়কের ঘনমাত্রা যখন 1 মোল পার লিটার হবে তখন তার যে হার বা তার যে মান বা যে কনস্ট্যান্টের মান পাবো সেটা হবে বিক্রিয়ার হার ধ্রুবক। তো এইগুলো আমার বিক্রিয়ার হার ধ্রুবক। এখন হার ধ্রুবকের কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন এটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য বিক্রিয়ার হার ধ্রুবক অবশ্যই নির্দিষ্ট হবে, কারণ এটা বারবার পরিবর্তন করা যায় না। তারপর হলো তাপমাত্রার পরিবর্তন, হার ধ্রুবকের মানটা পরিবর্তন হয়। হার ধ্রুবকের মান যদি বেশি হয় তাহলে বিক্রিয়ার ব্যাটটা বেশি হবে, হার ধ্রুবকের মান কম হলে বিক্রিয়ার হারটা কম হয়। তো এখানে আজকের যে আলোচনা, দুটো অংশ আমি আলোচনা করলাম, বিক্রিয়ার গতি, বিক্রিয়ার হার ধ্রুবক। সর্বশেষ আমি এখানে যেটা লিখলাম বিক্রিয়ার ক্রম এবং বিক্রিয়ার অর্ডার নিয়ে আমি একটু কথা বলবো, সেটা আসলে কি হয়। এখন বিক্রিয়ার অর্ডারের জন্য আমি প্রথমে প্রিভিয়াস কিছু ধারণা আপনাদের দিয়ে থাকি। যেমন আপনারা একটু দেখেন, A to B, A plus B equal to C, 2A equal to B, অনেক বিক্রিয়া লেখা যায়। এখন আমি যে তিনটা বিক্রিয়া লিখলাম আপনারা একটু খেয়াল করেন, এখানে প্রথম বিক্রিয়ায় একটা মাত্র বিক্রিয়ক, দ্বিতীয় বিক্রিয়ায় দুইটা বিক্রিয়ক, তৃতীয় বিক্রিয়ায় একটা বিক্রিয়ক, কিন্তু সেটা চুম্বক। এখন আমরা যখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক বের করি বা হার বের করি, যেমন dx dt বা d dt of x, এটা আমরা ব্যবহার করি, তখন আমি বলছি এটা তার ঘনমাত্রার সমানুপাতিক হয়। এই সূত্রটা আমি একটু আগে আপনাদের বললাম। এখন এই n এর মানটা, অর্থাৎ বিক্রিয় কি পরিমাণ আছে সেটা যদি 1 হয়, আমরা এখানে 1 বসাচ্ছি, তাহলে সেটা হচ্ছে dx dt প্রপোর্শনাল টু c টু দি 1 হয়। যখন সেটা আমরা এটার ক্ষেত্রে হিসাব করব তখন d dt of x প্রপোর্শনাল টু হয় c স্কয়ার, এভাবে এটার ক্ষেত্রেও কিন্তু সেটা সেম হয়। তার মানে হচ্ছে কি, বিক্রিয়ার হার ধ্রুবকের মানটা বিক্রিয়ার একটা ফ্যাক্টরের উপর বা একটা সংখ্যার উপর নির্ভর করতেছে। ওই সংখ্যাটা হলো মূলত বিক্রিয়ার ক্রম। এখন আপনি একটা এবার মনে রাখতে পারেন, যখন কোনো একটা বিক্রিয়াতে 1 মোল বিক্রিয়ক অংশগ্রহণ করে থাকে, যেমন এখানে 1 মোল, তাহলে সেটা হচ্ছে প্রথম ক্রম। এখন যেই পরিমাণটা বিক্রিয়া অংশগ্রহণ করবে সেটা হবে তার মূলত ক্রম। সেক্ষেত্রে আপনারা আশা করি বুঝতে পারছেন। আমি আবার একটু বলি, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার যে পরিমাণ বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া অংশগ্রহণ করবে তার যে সংখ্যা, তার যে পরিমাণ, সেটা হবে মূলত তার বিক্রিয়ার ক্রম। তো এই ক্ষেত্রে আমি যখন এখানে একটা বিক্রিয়ক নিচ্ছি তাহলে সেটা হচ্ছে এখানে 1 মোল, তাহলে সেটা হবে প্রথম ক্রমের বিক্রিয়া। তারপর এখানে আছে 2 মোল, তাহলে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, এটাও 2 মোল। তবে এখানে আরেকটা কথা কিন্তু রয়ে যায়, সেটা হলো যে কোনো বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিটা তার ঘনমাত্রা পদের যে সকল ঘনমাত্রা পদের সমানুপাতিক হয়, সেটা হয় তার বিক্রিয়ার ক্রম। তবে বিক্রিয়ার হার যদি একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, যেমন কোনো বিক্রিয়া আছে দেখা যায় 2টা বিক্রিয়ক আছে, কিন্তু বিক্রিয়ার রেটটা শুধুমাত্র একটা বিক্রিয়কের উপর নির্ভরশীল, তখন কিন্তু ওই বিক্রিয়াটা হয় ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তো সুতরাং আপনারা একটু খেয়াল করবেন, সেটা হলো যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার গতি বিক্রিয়কের কয়টা ঘনমাত্রার উপর নির্ভরশীল, বা একটা বিক্রিয়কের উপর নাকি সেটা 2টা বিক্রিয়কের উপর ইত্যাদি। তো সুতরাং যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার হার কোনো বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল না হয় তাহলে সেটা হয় শূন্য ক্রম বিক্রিয়া। আর যদি বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হয় তাহলে সেটা হবে প্রথম ক্রম বিক্রিয়া। আর যদি 2টি ঘনমাত্রার উপর নির্ভরশীল হয় তাহলে সেটা হবে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। আমি একটু লিখে দেখাই। শূন্য ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া। দ্বিতীয় ক্রম।
এখন আমি এই যে তিনটা অংশ বললাম, শূন্যক্রম কখন হবে? যখন কোনো রাসায়নিক বিক্রিয়ার হার এই যে বিক্রিয়কের ঘনমাত্রা এটার উপর নির্ভরশীল নয়। অর্থাৎ সমীকরণটা যে আপনি এইভাবে লিখেন জেরো, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, তাহলে এই ধরনের যে বিক্রিয়া হবে সেটা হবে শূন্যক্রম বিক্রিয়া। যদি একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হয়, যেমন আমি এটা লিখলাম, এটা হবে আপনার প্রথম ক্রম বিক্রিয়া। যখন দুইটা ঘনমাত্রার উপর নির্ভরশীল হবে, যেমন এটা, সেটা হবে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এখন এই প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া বা শূন্যক্রম বিক্রিয়া, এই বিক্রিয়া প্রত্যেকটা বিক্রিয়া আলাদা আলাদা সমীকরণ আছে, সেটা আমরা পরে আলোচনা করব। এখন যে কাজটা করি সেটা হলো আমরা আপাতত এই তিনটা অংশের মধ্যে থাকি। অর্থাৎ আমি আজকের যে আলোচনা, আমরা একটু ভাষার মধ্যে বিক্রিয়ার গতি কী সেটা পড়বো, বা বিক্রিয়ার হার কী সেটা পড়বো, বিক্রিয়ার হার ধ্রুবক কী সেটা পড়বো। পাশাপাশি এখানে আমার আরও কিছু আলোচনার অংশ ছিল, যেমন আপনারা দেখছেন বিক্রিয়ার হার ধ্রুবক কীভাবে বের করে, তারপর হলো বিক্রিয়ার গতি কীভাবে বের করে, কখন সেটা মাইনাস হচ্ছে। এখানে এইগুলো আপনার দেখা দরকার, কারণ আপনি কখনো দেখবেন বিভিন্ন এমসিকিউর মধ্যে আপনার ভুল হচ্ছে বা স্কিপ হয়ে যাচ্ছে, একমাত্র কিন্তু এই কারণ। তো এই জন্য আপনি অবশ্যই এই কাজগুলো করবেন। তারপর বিক্রিয়ার ক্রম, তো এটা সম্পর্কে একটু পড়বেন শিক্ষার্থীরা। আমি একটু আজকে খুব দ্রুত বা কথা বলছি, যদিও আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকে জানাবেন, আমি প্রয়োজনে রিকভারি করে আবার নতুন ক্লাস দিই। তো আজকের যে বেসিক আলোচনা ছিল আপনারা আবার আশা করি বাসার মধ্যে পড়লে অনেক বেশি আপনাদের জন্য হেল্পফুল হবে। পাশাপাশি আরেকটা জিনিস পড়ে রাখি, আমি যেহেতু রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জেস শুরু করছি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ, অর্থাৎ প্রথম বর্ষের জন্য। এখন আমরা প্রথম বর্ষে যারা আছে তাদের জন্য, কারণ আপনারা সামনে যে পরীক্ষা দেবেন ওখানে কিন্তু এই ধরনের অংশগুলো থেকে পরীক্ষার প্রশ্ন থাকে। দ্বিতীয় বর্ষের জন্য ইম্পর্টেন্ট না সেটা আমি বলবো না, কিন্তু আমরা এখন প্রথম বর্ষের জন্য কথা বলতেছি। আপনারা যারা দ্বিতীয় বর্ষে ছিলেন তারা আপনারা এগুলো জানেন বিষয়গুলো। তো আরেকটা বিষয় আমি একটু বলি, এখানে হার ধ্রুবক যখন আমরা এখানে আলোচনা করলাম, হার ধ্রুবকের কিন্তু বৈশিষ্ট্য কী হয় সেই ব্যাপারে কিন্তু আমি কথা বলছি। যেমন এখানে হার ধ্রুবকের বৈশিষ্ট্যগুলো কী সেগুলো একটু পড়বেন। এইগুলো আপনারা প্রাথমিক ধারণা নিলে আমাদের যে নেক্সট ক্লাস হবে সেখানে আমি বিক্রিয়ার ক্রমগুলো, অর্থাৎ শূন্যক্রম বিক্রিয়ার সমীকরণ কী হয়, বা প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণে কেমন হবে, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার সমীকরণ কেমন হবে ইত্যাদি নিয়ে কিন্তু আলোচনা করবো। এখন অনেকের প্রশ্ন হতে পারে, স্যার আমাদের অনেকের সিলেবাসে কিন্তু এগুলো নাই। সিলেবাস এটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো আপনি যখন হায়ার স্টাডি করবেন, অর্থাৎ অ্যাডমিশন টেস্ট দিবেন বা উপরের লেভেলে পড়বেন, তখন কিন্তু এই যে প্রাথমিক ধারণা যেটা প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণ কি, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার সমীকরণ কি, এবং তার বিস্তারিত কিন্তু আমি পরের ক্লাসে অবশ্যই আলোচনা করব, এটা আমার দরকার আছে। আর পাশাপাশি আরেকটা কথা, অনেকের বই হয়তো নাই, সুতরাং এটা উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আপনি শুধু বেসিক কনসেপ্টটা একটু ক্লিয়ার করেন। পাশাপাশি আপনি প্রতিপাদন শেখার দরকার নেই, আমি হয়তো এখানে বোর্ডের মধ্যে প্রতিপাদন করাবো, প্রতিপাদন শিখতে হবে না। আপনি শুধুমাত্র তার মূল সমীকরণটা শিখবেন, অর্থাৎ শূন্যক্রম বিক্রিয়ার সমীকরণটা কেমন হবে এবং তার সাথে রিলেটেড কিছু প্রশ্ন হয়। এরপরে আছে তোমার প্রথম ক্রম বিক্রিয়া, তো প্রথম ক্রম বিক্রিয়া হার ধ্রুবকের সমীকরণ কী হবে, পাশাপাশি তার কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন, এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়ার সমীকরণ, তার পাশাপাশি কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন। তো এই হলো মোটামুটি আমার আজকের আলোচনা। আশা করি শিক্ষার্থীরা আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের কেমন লাগলো এই বিষয়েও আপনারা আমাকে জানাবেন। তো সবাইকে শেষ করার আগে আমি সর্বশেষ একটা অনুরোধ করি, সেটা হলো আমার এই ক্লাসগুলো যেমন আমি কলেজ পেজে দিচ্ছি, তেমন পাশাপাশি আমার একটা চ্যানেল কেমিস্ট্রি লাইভ, এটাতেও আপনারা পাবেন। তো দয়া করে আপনারা ওইটাতে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা লেটেস্ট এবং আপডেট কেমিস্ট্রি সম্পর্কে জানার জন্য আমি ওখানে নিয়মিতভাবে অনেকগুলো ক্লাস কিন্তু দিয়ে থাকি। তো সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।